অফিস ছুটির সময় হয়ে গেছে, এখনো আসতেছে না কেন? এটা ফোন দে না। ফোন ফোনটা তো ঘরে রেখে আসছি। এই যে চলে আসছে। এই তো চলে আসছে। আরে মা, ভাই, ভাবি, তোমরা এখন এখানে দাঁড়িয়ে? আমরা তো তোর জন্য অপেক্ষা করতেছিলাম। আমার জন্য অপেক্ষা করছিলাম, কিন্তু কেন? কি রে বোন, তোর কি কোনো কিছু মনে নেই? আজকে আমার মেয়ে স্যালারি পেয়েছে, স্যালারি পেয়ে সারা মাসের লিস্ট অনুপাতে সবার জন্য কেনাকাটা করে নিয়ে আসবে, সেই জন্য তো আমরা অপেক্ষা করতেছি। ও তাই? এই যে তোমাদের এই মাসের শপিং। এই দেখো কত সুন্দর, তুমি এটা তোমার মনে হয়? এই যে আমার চাকরিজীবী ম্যাডাম চলে আসছে। আচ্ছা, আমি যে কেনাকাটার জন্য লিস্ট দিছিলাম, আমারগুলো কোথায়? আপনার লিস্টের কেনাকাটাগুলো আপনি নিজেই করবেন, আর শুধু তাই না, এই বাড়ির সমস্ত কেনাকাটা আপনি করবেন, টাকা আমি দিয়ে দিব। আর লিস্ট আপনি করবেন না, লিস্ট আমি দিব। বাহ, আমার সুন্দরী বউ ওরফে চাকরিজীবী ম্যাডাম আমাকে একটা দায়িত্ব দিচ্ছে। এই দায়িত্ব আমি যথাযথভাবে পালন করার চেষ্টা করবো ইনশাল্লাহ। তুমি ছাড়া কে করবে বলো তো? আচ্ছা, ইস দেখো তো তোমার চেহারা কি অবস্থা হয়েছে, অনেক গরমের মধ্যে দিয়ে আসছো তাই না? তোমার জন্য আমি লেবুর শরবত রাখছি ঠান্ডা পানির, ভিতরে চলো খাবা, আমার কাছে দাও, আমার কাছে দাও, আসো। ফকিন্নির বাচ্চা, হ্যাঁ, আমার মায়ের মাতারা চিবায়া খাই আমার সংসারে আইসা উঠছে, আর আমারই চোখের সামনে আমার সাজানো সংসারটাকে তছনছ করতে চাইতেছে। মা দেখছো তোমার এই মেয়ের কাণ্ডটা দেখছো? আমাদেরকে টাকা পয়সা না দিয়ে রাস্তা থেকে ধরে আনা এক ছেলেকে স্বামী বানিয়ে তার কাছে দিচ্ছে সংসারের সব দায়িত্ব। এইভাবে যদি চলতে থাকে না, তাহলে বেশি কিছু না, এই বাড়ি থেকে আমাদের তিনজনকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিতে আর বেশি সময় লাগবে না। তুমি ঠিক বলেছো। আসলে মা কি জানো, তোমার মেয়েটার মাথায় না কোনো বুদ্ধি নাই। যদি বুদ্ধি থাকতো তাহলে তার স্বামীকে এই সংসারের দায়িত্ব দিত না, এই সংসারের কর্তা বানাতো না। এখন বুঝাইলেও বুঝবে না। ওই ফকিন্নির বাচ্চা তো আমার মায়ের মাতারা চিবায়া খাইছে, অত পছন্দ করে বিয়ে করছে, এখন বুঝাও কোনো লাভ নাই, কিচ্ছু লাভ হবে না ওরে বুঝায়া। তাহলে মা আমাদের কি কোনো কিছু করার নাই? কিছু করার নাই বলে তো হাত পা গুটিয়ে বসে থাকলে হবে না। এই ফকিন্নিটাকে বাড়ি থেকে বের করতে না পারলে আমাদের কিন্তু নিস্তার নেই, আমরা কিন্তু খুব বড় বিপদে পড়ে যাব। এমন খেলা খেলবো আমি, ওই ফকিন্নির বাচ্চাকে বুঝাইয়া দেবো ধনী মেয়ের জামাই হওয়ার কি শাস্তি। এই লন ম্যাডাম, আপনার ঠান্ডার পানি লেবুর শরবত। থ্যাংক ইউ। এই যে তোমার টিপস। পরিবারের সব খরচ করার পর অতিরিক্ত যে টাকাগুলো থাকবে, এগুলো তুমি তোমার প্রয়োজন মতো খরচ করো। বাবা, এক গ্লাস শরবত খাওয়াইছি, এক বান্ডিল টাকা পাইছি। একটা কাজ করি, আরেক গ্লাস শরবত নিয়ে আসি, হ্যাঁ, আরেক বান্ডিল টাকা পাবো তৈলে। টিপসের আশায় যত গ্লাস শরবতই তুমি খাওয়াও না কেন, মাই পার্সোনাল ওয়েটার সামনের মাসের স্যালারি না পাইলে আপনাকে টিপস দিতে পারছি না। জানো, আমার মতো বেকার পোলা তোমার বেতনের টাকা নিয়ে। আমার টাকা মানে? তুমি আমি কি আলাদা? আমরা স্বামী স্ত্রী, সারা জীবন সুখ দুঃখ ভাগাভাগি করবে, এটাই তো। আমি সারাটা জীবন তোমার সাথে থাকতে চাই। আমি সারাদিন এত পরিশ্রম কেন করি জানো? কেন? তোমার সাথে সব সময় ভালো থাকার জন্য। হয়েছে, অনেক কথা হয়েছে, যান এবার ফ্রেশ হয়ে আসেন, খাবার টেবিল নাস্তা দিতেছি আমি। কিরে, তোরা নিচ্ছিস না কেন? কি নিব বাবা? মা
আজ একটা বিহিত করতেই হবে। এইভাবে যে কাউকে আমাদের পরিবারে কর্তৃত্ব দেওয়া যাবে না। তুই কি ভাবছিস আমি আমার পরিবার ধ্বংস করার জন্য রাজি? আপনি তো কোনো পদক্ষেপ নিচ্ছেন না মা, আপনি তো চুপচাপ বসে আছেন, তাহলে আমরা কি ভাববো বলেন তো? মামা তাড়াহুড়া যে করে পিছনে সে পড়ে, আমি কিন্তু পিছনে পড়ার মানুষ না। তোমরা সবাই বসে পড়েছো? হ্যাঁ তোর জন্য অপেক্ষা করতেছিলাম, বস। তানিয়া, তোর সাথে আমার ইম্পর্টেন্ট একটা কথা আছে। ইম্পর্টেন্ট কথা? কি বলবি বল। আমার বিজনেসটা স্টাবলিশ করার জন্য অনেক টাকা লাগবে। টাকা লাগবে তো আমি কি করব? তুই কি করবি মানে? তানিয়া, তুমি এটা কেমন কথা বললে? সংসারে তোমার ভাইয়ের ভবিষ্যৎ গড়তে টাকা পয়সা লাগবে, আর সেখানে তুমি কি করবে সেই প্রশ্ন করছো? তুমি তাকে সাহায্য করবে? বড়রাই যদি দায়িত্ব পালনের উপযুক্ত না হয় তাহলে তাদের দায়িত্ব তো দূরের কথা, হাল চাষও করা যায় না। চুপ করো। এই বাড়ির বেকার জামাই হয়ে এই বাড়িতে বসে বসে খেয়ে এই বাড়ির ছেলেকে এমন কথা বলা সাহস পাও কোথায় তুমি? হ্যাঁ আমা, সাহস আমার আছে, সেটা আপনারা আমার কথাই বুঝতে পারছেন। নিশ্চয়ই এটার জন্য আবার সার্টিফিকেট চাই না আমার কাছে। মা দেখেছো দেখেছো তুমি কত বড় বেয়াদব, অসভ্য, কথায় কথায় তর্ক করে। শ্বশুরবাড়ির লোকদের সাথে কিরকম ব্যবহার করতে হয় সেটা জানো না? আরে বাহ, তাই নাকি? একটা মেয়ের কামাইয়ের উপর গোটা পরিবার বাইচা আছে, আর ওই পরিবারটা কতটা সভ্য, কতটা নম্র, কতটা ভদ্র, সেটার মানদণ্ডের জন্য অক্সফোর্ডে গিয়ে আমার পড়াশোনা নিশ্চয়ই করতে হবে না। ভাইজান, একটা কথা বলি শুনেন, আমার বইয়ের কামার দিকে নজর না দিয়া নিজের পায়ে দাঁড়ানোর চেষ্টা করেন। কি তোমার এত সাহস, এত বড় কথা বলে ফেললে তুমি? মা, তোমার সামনে আমাকে অপমান করলো আর তুমি চুপ করে বসে আছো। রাকিব, এই বাড়িতে থাকতে হলে চুপ থাকতে হবে, বাড়াবাড়ি করা যাবে না। মা, বাড়াবাড়ি রাকিব করছে না, বাড়াবাড়ি তোমরা করছো। তানিয়া, তুই এমন কথা বলতে পারলি? মা, ঠিকই বলেছি। ভাইকে অনেক টাকা পয়সা দিয়েছি কিছু করার জন্য, ও কিছুই করতে পারেনি। এখন যদি ওর কিছু করতে হয়, ওর নিজের পায়ে দাঁড়াক, নিজে কিছু করুক। তুই বড় ভাইকে দেখবি না? শুধু টাকার জন্য আমার এই যত্নে করা সংসারটা ভাগ হয়ে যাবে, তুই কিছু করবি না? ইমোশনাল কথা বাদ দাও তো মা। ভাই আর ভাইয়ের বউকে যে বসে বসে আমি খাওয়াচ্ছি, এটাই অনেক। আজকে আমাকে তুই খাওয়ার খোটা দিবি? হ্যাঁ দিলাম। এরপরে যদি বেশি বাড়াবাড়ি করো, এই বাড়ির কোনো খাবার তোমার কপালে জুটবে না। ছি 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 তানিয়া, তুই তোর আপন বড় ভাইকে খাবার খোটা দিলি? তুমি বেঁচে থাকতে তোমার বাড়িতে খাবার নিয়ে তোমার ছেলেকে অপমান? খাবো না, আমি খাবো না। এবার চলো। তানিয়া, কাজটা কিন্তু একদম ঠিক করলি না, একদম ঠিক হয়নি কাজটা। ও তাই? তোর কাছ থেকে এটা কিন্তু আমি আশা করিনি, এটা তুই না করলেও পারতি। মা, তুমি না খেয়ে চলে যাচ্ছ কেন? মা। আরে দূর, এত চিন্তা করে না তো, ক্ষুধা লাগলে ঠিকই খাইতে আসবে। এনো, তুমি খেয়ে নাও। আরে নাও তো। আর কতদিন এইভাবে না খেয়ে চলে আসবে? আজকে না হয় না খেয়ে আসলে, কতদিন না খেয়ে থাকতে পারবে তুমি? বিশ্বাস করো, আমি কখনো কল্পনা করি নাই তানিয়া তার জামাইকে পেয়ে এইভাবে আমাদেরকে দূরে ঠেলে দিবে। কল্পনা না করতে পারার কি আছে? শত হলেও ওই রাকিব তানিয়ার স্বামী। আমরা তার রক্ত। তুমি কি কখনো শুনেছো রক্ত হয়ে রক্তের সাথে এইভাবে বেইমানি করে? মানুষ পারে, মানুষ অনেক কিছুই পারে, আর মানুষ সবচেয়ে বেশি বেইমানি করে নিজের রক্তের সাথে। নিজের বোনকে দেখে বুঝতেছো না? শোনো, স্বামী কানা হোক, খোড়া হোক, রিক্সা চালক হোক, যাই হোক, এইরকম স্ত্রীর কাছে স্বামী অনেক মূল্যবান কিছু। সেটা তোমার বোনকে দেখে পদে পদে তোমার বোঝা উচিত। রাকিব যদি এই বাড়িতে থাকে, আমরা কিন্তু এই বাড়িতে টিকতে পারবো না। আর যদি রাকিবে এই বাড়িতে না থাকে তাহলে? মা, তুমি কি বলছো? রাকিব এই বাড়িতে থাকবে না মানে? কি বলছেন আম্মা আপনি? আমি বলতে চাইতেছি আমাদের পরিবারের মূল সমস্যা হলো এই বেকার ছোট লোক জামাই। মা, তোমার মনে আছে এই যে সেদিনের কথা, তানিয়া চাকরি শুরু করলো,
তখনও তার বিয়ে হয় নাই। বেতনের সমস্ত টাকা আমাদের হাতে তুলে দিত, আমরা যা খুশি মানে আনন্দ করে খরচ করতাম। 40,000 টাকা বেতন। আর এখন এখন সমস্ত টাকা পয়সা তার জামাইকে তুলে দেয়। মনে থাকবে না মানে? মাস শেষ হলে আমার মেয়ে আমার হাতে 2 হাত ভরে টাকাটা দিত, আর এখন পুরা টাকাটা তুলে দেয় ফকিনীর বাচ্চা, ছোট লোকের বাচ্চাকে। তাই আমি ওকে এই বাড়ি থেকে তাড়াবো। আরে কি যে বলেন না আম্মা, আপনি বললেই কি সে চলে যাবে আর আপনার মেয়ে তাকে যেতে দেবে? আহ, না বুঝেই তোরা কথা বলতেছিস। আমার কথা শোন, আমরা যদি এই বাড়িতে ভালোভাবে থাকতে চাই তাহলে আমাদের সবার এক হয়ে কাজ করতে হইব। এক হয়ে কাজ? মা, কি কাজ? তানিয়ার মনে একটু একটু করে বিষ ঢুকাইতে হবে। ওর স্বামীকে নিয়ে যত আকতা কুকতা আছে সব ওর কানে দিতে হবে, আর এমন কিছু করতে হইব যেন বিশ্বাস করে। আস্তে আস্তে ও যদি বিশ্বাস করা শুরু করে তবেই আমাদের কাজ সহজ হইব। হ্যাঁ মা, তুমি ঠিক কথাই বলেছো। আমরা এই 3 জনের এক হয়ে কাজ করতে হবে। হ্যাঁ, আমি আমার নিজের স্বার্থের জন্য আমার নিজের মেয়ের স্বামীর কাছ থেকে ওকে আলাদা করতেও কোনটা বোধ করবো না। শাশুড়ি আম্মা, আপনি এটা ভাববেন না যে এই কাজের ফল আপনি একাই ভোগ করবেন। আপনার সাথে থেকে কাজটা সফল করলেও প্রকৃত ফল ভোগ করব আমি, কারণ আপনি থাকবেন আমার প্ল্যানের একটা গুটি মাত্র। অফিসে সময় হয়ে গেছে, বের হতে হবে। বের তো হবেই। সারাদিন আমার অপেক্ষা করতে ভালো লাগে না, অনেক কষ্ট হয়, বোঝো না? আমারও কি ভালো লাগে বলো, কিন্তু অফিসে তো যেতেই হবে। তুমি জানো পৃথিবীতে সব থেকে কষ্টের কাজ কি? অপেক্ষা করা, যেটা আমার প্রতিদিনই করা লাগে। অপেক্ষার ফল মিষ্টি হয়। তাই নাকি? অপেক্ষার ফল খুব মিষ্টি। কেন, রাতে কি মনে হয়? থাক, রাতের কথা বলে রাফিজ বাড়িতে হবে না। আফসোস না, বরং এভাবে ভাবো, 1 মিনিট গেল আর রাত 1 মিনিট কাছে চলে আসলো, আর এই আনন্দ নিয়ে সারাদিন খুশি থাকো। এই জন্যই বুঝি তুমি মস্ত বড় অফিসার। এখানে অফিসারের কথা কেন আসলো? এই যে কত সুন্দরভাবে সব কিছু গোছালোভাবে সব কিছু ম্যানেজ করে নাও, অফিসে বুঝি সব কিছু ম্যানেজ করো, তাই? ঠিক আছে, আমার বের হতে হবে। মা ভাবি, তোমরা দুজন এই সময় এখানে কেন? মারে, আমার না খুব খারাপ লাগতেছে। খারাপ লাগতেছে? কেমন লাগতেছে? ডাক্তারের কাছে নিতে হবে নাকি? না না মা, ওরকম কিছু না। তাহলে কেমন? আসলে হয়েছে কি তানিয়া, মা তোমাকে খুব ভালোবাসে। হ্যাঁ মা, আমি তোরে খুব ভালোবাসি মা। আর ওই যে সেদিন মা তোমার সাথে কি খারাপ ব্যবহার করলো, রাগারাগি করলো, তারপর থেকে মারও যেরকম খারাপ লাগতেছে আমারও খুব খারাপ লাগতেছে। আরে এত খারাপ লাগার কি আছে মা? তুমি তোমার মা, তুমি আদর করবা, শাসন করবা, এটাই তো স্বাভাবিক। মারে, তুই কিছু মনে রাখোস নাই তো? না মা, আমি কিচ্ছু মনে রাখি না। আসলে ওই দিন তোমার সাথে খারাপ ব্যবহার করাটা আমার একদমই উচিত হয়নি। আর মা, তুমি তো জানো আমি রাকিবকে খুব ভালোবাসি, আর তোমরা ওকে নিয়ে উল্টোপাল্টা বলো, এটা আমার আসলে ভালো লাগে না। তুমি আর ভাবি ওকে নিয়ে আর কিছু বলো না মা। মারে, তুই কি একটা কথা বিশ্বাস করস যে আমি তোরে খুব ভালোবাসি, খুব আদর করি, আর আমি সবসময় তোর ভালো চাইতে বিশ্বাস করস? কি বলো মা? কেন বিশ্বাস করব না? অবশ্যই বিশ্বাস করি। আর এইসব কথা কি আবার বলা লাগে? মারে, যখন মা হবি তখন বুঝবি মায়েরা সন্তানের জন্য কত চিন্তা করে, কত ভাবনা করে, আর চোখের সামনে সন্তানের ডুবে যেতে দেখলে
কোনো মায়েরই সহ্য হয় না রে মা। মা তুমি কি বলতে চাচ্ছ খুলে বলো তো। মানে মা আপনি সবকিছু খুলে বলেন না, তানিয়া সবকিছু জানা দরকার। হ্যাঁ সব খুলে বলো, আমিও জানতে চাই কি বলতে চাও তোমরা। মারে তোর জামাই ভালো না, চরিত্র ভালো না, সারাদিন ফোনে কথা বলে, প্রেম করে, মানে তোর জামাই পরকিয়া করে। আমি বলি কি মা আমার কথা শোন, আমি তোর মা, তুই ওই এই জামাই ছাড়ি দে। আমার কাছে খুব ভালো ভালো ছেলে আছে, অনেক বড় লোক, অনেক শিক্ষিত, তুই ওরা ছাড়িয়ে দে, আমি তোর বড় লোক ছেলের সাথে, শিক্ষিত ছেলের সাথে বিয়া দিব। মা তুমি এবার চুপ করো। দুইটা ইমোশনাল কথা বলে তুমি আমার স্বামী সম্পর্কে বাজে কথা বলতে তোমার লজ্জা করছে না? ছি মা। তানিয়া তুমি উত্তেজিত হও না, মা যেটা বলতেছে সত্যি বলতেছে। ভাবি তুমি একদম চুপ থাকো, আমার স্বামীকে নিয়ে আর একটা বাজে কথাও তুমি বলবে না। এই তুই রাগের মাথায় কি না কি ভাবতেছিস আমারে নিয়ে? হ্যাঁ, সব মায়েরা চায় তার মেয়ে সুখে শান্তিতে সংসার করস, আর তুই কিনা উল্টা ভাবতেছস রাগের মাথায়। হ্যাঁ, আমি তোর ভালো সংসার নষ্ট করতে দিতেছি, এটা তোর ভুল ধারণা। মা আমি আমার সংসারে খুব ভালো আছি। না, মিথ্যা কথা। তোর চোখের সামনে মিথ্যা পর্দা ঝুলতেছে, যেদিন এই মিথ্যা পর্দা সরে যাবে সেদিন বুঝবি। তোমাদের দুজনের কথা আমি একদমই বিশ্বাস করি না। ওকে ফাইন, প্রমাণ দিলে তাহলে তো তুমি বিশ্বাস করবে। প্রমাণ? হ্যাঁ, আমরা প্রমাণ করে দিমু যে যা বলছি সত্য বলছি। আগে প্রমাণ করো, তারপর দেখা যাবে। আর যদি প্রমাণ না করতে পারো তাহলে এইসব ফালতু বিষয় নিয়ে আমার সামনে আর আসবে না। বৌমা তুমি প্রমাণের কথা বললে কেন? আমরা কি প্রমাণ করব? মা আমি থাকতে আপনি টেনশন করেন কেন? সবকিছু ঠিক করাই আছে। কি ঠিক করাছে? শোনো, ওই যে পাশের বাড়ির একটা মহিলা আছে না, ওনাকে টাকা পয়সা দিয়ে তারপরে ওর সাথে এমন কিছু একটা ছবি তুলে রাখতে হবে যাতে সেইটা আমরা তানিয়াকে দেখাতে পারি। কি বুদ্ধিটা কেমন লাগলো? প্ল্যানটা ভালো হয়েছে না? এতদিন পর মনের মতো একটা প্ল্যান দিছো বৌমা, এই না হইলে আমার বৌমা। আম্মা তাহলে এখন আমাদের কি করতে হবে? কাজে নেমে পড়তে হবে। হ্যাঁ, তুমি যেটা ভালো মনে করো সেইটাই করো, আমার লক্ষ্মী বুদ্ধিমতী বৌমা। বোকা শাশুড়ি, প্ল্যান তো এখনো ঠিকঠাকভাবে শুরুই করি নাই। যখন প্ল্যান করব তোর পায়ের নিচে মাটি থাকবে। এই নাও, কাপড়গুলো ধুয়ে রোদে শুকাতে দিয়ে আসো। আমা আমি এবারে জামাই, আমি তো কামের লোক না যেগুলো ধুইয়া রোদে শুকা দিয়ে আমি। দেখো জামাই, আমি তোমাকে এইভাবে আর বসায় বসায় খাওয়াতে পারবো না। কেমন কথা বলতেছেন আম্মা? আমি কি আপনার টাকা খাই না আপনার পোলার টাকা খাই? আমি আমার বোর টাকা খাইতেছি। ভুলে যাও না, মেয়েটা আমার, ওর উপর অধিকার শুধু আমাদের আছে। আপনি হয়তো বা ভুলে যেতেছেন, সে আমার বউ, তার উপরে আমার অধিকার আছে। না, কোনো অধিকার নাই। থাকতো তখন যখন তুমি কামাই করে, নিজে কামাই করে আমার মেয়েকে খাওয়াতে পড়াতে। মা আপনি এমন ব্যবহার করতেছেন কেন? আমি তো এবারের জামাই, আপনি সবসময় আমার সাথে খারাপ ব্যবহার করে যাবেন? এত কথা বাদ দিয়ে কাপড়গুলো ধুয়ে রোদে শুকাতে দিয়ে আয়রন করে আমার রুমে দিয়ে এসো। আপনার কাপড় আপনি ধন, নাহলে আপনার পোলার বলে ধুয়ে দেন, আমি এগুলো দিতে পারবো না। প্রশ্নই ওঠে না। আমি এই বাড়ির বড় বউ, আমি কেন এসব কাপড় চোপড় ধুতে যাবো? আমি কাপড় চোপড় ধোয়া কেন? আমি কোনো কাজই করতে পারবো না। এটা কেমন কথা? বাড়িতে ছেলের বউ কাপড় ধুইব না, ধুইব কি মেয়ের জামাই? এটা কি বাড়ির নতুন রুলস? আমি যেটা বলবো সেটাই রুলস হবে। তোমার মতো অপদার্থ বেকার জামাইয়ের কাছ থেকে আমার রুলস শিখতে হবে না। শোনো, এইসব নাটক না এখানে চলবে না, কোনো নাটক করবা না। মা যেসব কাজ দিচ্ছে কাজগুলো ঠিকঠাক মতো শেষ করবা। শোনো, কাপড়গুলো ধোয়া শেষ হলে ওই যে রান্নাঘরে কিছু থালা বাসন আছে, পাতিল আছে, এগুলো পরিষ্কার করে রাখো। আম্মা আমি একটু বাইরে যাচ্ছি, আর ওকে দিয়ে ঠিকঠাকভাবে কাজগুলো শেষ করা। যাও, জলদি করো, দেরি করতেছো কেন? আমার বলত পাইছে, যা খুশি তাই করি। ভালো এরকম সেই রকম সারাটা দিন।
আরে কত প্রেম। হ্যালো, আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? কে? এই কে? কথা বলেন না কেন? আপনার নাম কি? এখন তোর বউ যতবার ফোন দিবে খালি ফোন ব্যস্ত আর ব্যস্ত। হ্যালো তানিয়া, শোন শোন, তোর জামাই তো ওই মেয়েটার সাথে ফোনে কথা বলতেছে। কি? তুমি রাখো, আমি ফোন দিতেছি। আরে না না, এখন ফোন দিস না। কেন? এখন যদি তুই ফোন দেস তাহলে তো ফোনে কথা বলা বন্ধ করে দিয়ে কল হিস্ট্রি কাটে দিবে। তার চেয়ে ভালো বাসায় এসে তার দেখ সে কত কথা বলছে। ঠিক আছে মা। আচ্ছা ঠিক আছে, আচ্ছা আয় তাড়াতাড়ি আয়। নে কথা বল, প্রেমিকার সাথে কথা বল। বলদা জামাই, কত শখ, বউয়েরটা ঘরে বসে বসে খাবে, জীবনে আর কোনো কাজকর্ম করবে না। তোর খাওয়া আমি ছুটাইতেছি, খালি মাত্র তোর জন্য আমার এতগুলো টাকা দিয়ে আবার একটা ফোন কেনা লাগলো। আর কত প্রেম করবে? টায়ার্ড লাগে না তোদের? হুম 1 ঘন্টা 36 মিনিট হয়ে গেছে। আর প্রেম করতে হবে না, জায়গাটা জায়গায় রেখে দেই। আর বাবু তুমি তুমি বন্ধ হয়ে যাও। তোমার ফোন কোথায়? আমার ফোন? হ্যাঁ তোমার ফোন, তোমার ফোনটা কোথায়? কি হয়েছে তোমার? 1 ঘন্টা 36 মিনিট কথা? কি আবল তবল বলতেছো? 1 ঘন্টা 36 মিনিট কথা? ফোনে আবার কি? ফোনে কি দেখ, 1 ঘন্টা 36 মিনিট তুই কথা বলছিস। ছি, তুই পরকিয়া করিস? আমি দিন রাত খেটে মরি আর তুই আমার টাকায় খেয়ে বাসায় বসে বসে পরকিয়া করিস? কি যাতে বলতেছো? আমি কোন দুঃখে পরকিয়া করতে যাব? দেখি, বিশ্বাস করো এটা আমার ফোনে কি আসলে আমি জানি না। জানোয়ার! বিশ্বাস করো আমার কথা, আমার ফোন দিয়ে কে তুমি কথা বলছে আমি জানি না। তোর ফোন তাও আবার লক করা, আর তুই বলছিস তুই কিছু জানিস না? কোন বিপদে পড়লাম, তোর বিশ্বাস হইতেছে না? আমি নাম্বার কল দিতেছি, দাঁড়াও। নাম্বারটা বন্ধ করে রাখছে। তোর এই নাটক বন্ধ কর। আর তানিয়া আমার কথাটা বিশ্বাস করো তুমি, আমি নাটক। আর একটা কথাও বলবি না, আর একটা কথা বললে ঘাড় ধাক্কা দিয়ে বাসা থেকে বের করে দিব। সারাটা দিন ঘরের ভিতরে কাজ করছি আমি, থালা বাসন মাজছি, যখন যা বলছি তাই করছি। হাত পর অবস্থা দেখছো কি হয়েছে, জামা কাপড় ধুইছি, আর তুমি আমার সাথে এমন করতেছো। আমার কথাটা বিশ্বাস করো। সর, তুই আমার সামনে থেকে সর। তানিয়া আমার কথাটা বিশ্বাস করো। তুই সর, যা এখান থেকে। আমি অফিসে যাইতেছিস মা? মা, হ্যাঁ তুমি ঠিকই বলেছ, রাকিব পরকিয়া করে। আমি ভুল করেছি মা, তুমি আমাকে ক্ষমা করে দাও। এসব তুই কি বলছিস মা? মায়েরা কখনো সন্তানের দোষ মনে রাখে না। তুই যে তোর ভুলটা বুঝতে পারছিস, এটা যে আমার কাছে কত বড় আনন্দ বলে বোঝাতে পারবো না মা। ভাবি, তুমি আমাকে মাফ করে দিও, আমি তোমার সাথে অনেক খারাপ ব্যবহার করেছি। আরে বোন, আমি কিচ্ছু মনে করি নাই। তুমি যে ক্ষতির দিকে যাচ্ছিলে আমাদের খুব দুশ্চিন্তা হইতেছিল, তাই তো বারবার বেহায়ার মতো তোমার এই গালমন্দ শোনার পরও তোমার কাছে এত কথা বলছি। বোন, তুমিও আমাদেরকে মাফ করে দিও।
সব কিছুর জন্য আমি লজ্জিত, কিন্তু এরপর ও আর কিছু করতে পারবে না, কারণ ওর ফোন আমি কেড়ে নিয়েছি। মা, ভাবি, বাসার সমস্ত কাজ তোমরা ওকে দিয়ে করাবে, যাতে ও পরকীয়া করার সুযোগ না পায়। কিন্তু বোন, ঘটনা তো অন্য জায়গায়। অন্য জায়গায় মানে? তোমার জামাই সে তো বাড়িতে মেয়ে নিয়ে আসে। মা, ভাবি সব কি বলছে? বাবা, তোর ভাবি ঠিকই কথা বলছে, ঠিক কথাই বলছে তোর ভাবি। এসবের মানে কি? ও বাসায় মেয়ে নিয়ে আসে, এগুলো তুমি আগে কেন আমাকে বলনি? আগে বললে তো তুই বিশ্বাস করতি না, এই জন্য আগে বলি নাই আমরা। সে মেয়ে আর কেউ না, পাশের বাড়ির জামাল প্রবাসী আছে না, তার বউ। জামালের বউ? হ্যাঁ, জামালের বউ। আর আমরা কিছু বলতে গেলি বলে এমনি কথা বলে। আরে বোন, তুমিই বলো তো, একটা ছেলে আর একটা মেয়ে, এত গল্প কিসের? ঘন্টার পর ঘন্টা চলে যায়, তাদের কোনো খেয়ালই নেই, তাও আবার দরজা বন্ধ করে। ভাবি, মা, তোমরা কি সত্যি বলছো? হ্যাঁ, এই যে দেখ, মাথা শুয়ে আমি কসম কাইটা কইতাছি, 100% সত্যি কথা কইতাছি আমরা। মাত্র কয়েক মাস হলো আমাদের বিয়ে হয়েছে, এর মধ্যে পরকীয়া, তারপর আবার পাশের বাসার ভাবির সাথে। ছি, আমার না নিজের উপর অনেক ঘৃণা হচ্ছে। আজকেই জামালের বউকে আমি দেখে নিব। মা, তুই মাথা গরম করিস না, এখন কিচ্ছু বলা যাইব না। কিছু বলবো না মানে? ও আমার সংসার জাহান্নাম বানিয়ে দিয়েছে, আর আমি ওকে ছেড়ে দিব? তানিয়া, তুমি একটু শান্ত হও। তুমি মহিলার দোষ দিচ্ছ কেন? দোষ তো তোমার স্বামীর। শাস্তি ওকেও পেতে হবে। যত খুশি শাস্তি দিস তুই, তবে 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 তুই অফিসে যা, আমরা সমস্ত পরিকল্পনা করে প্রমাণ হাতে নাতে ধরে তোর ফোন দিলে তুই চলে আসিস, ঠিক আছে? ঠিক আছে মা, তাই হবে। আসি। যা। বৌমা, আমাদের পরিকল্পনা একদম এগিয়ে গেল। আর বাকি পরিকল্পনা আবার করতে হবে, পরবর্তী কাজের জন্য প্রস্তুতি নিতে হবে। যান যান, প্রস্তুতি নেন। সাদার বলদ মহিলা, ওনার পরিকল্পনা আমার একা, আর এক ধাপ এগিয়ে গেলেও সেটা আমি এগিয়ে গেছি, আপনি না। কি অবস্থা ভাই? আর ভাবি, আপনি আমার রুমে, আপনি কেন আসছেন এখানে? আর একটু দরকারে আসছি, বসবো? আচ্ছা, বসেন। ভাবি, আপনি হঠাৎ করে আমার রুমে কি মনে করে এসেছেন? আর বললেন না ভাই, ফোনে কি হয়েছে জানি না, ডাটা অন হচ্ছে না। জানেন তো আপনার ভাই ইমোতে ফোন দেয়, তো না পেলে তো টেনশন করবে। একটু দেখেন না ভাই, কি হয়েছে? কি হলো ভাই, নেন না। আপনি তো এসব বোঝেন ভালো, এই জন্য আপনার কাছেই আসলাম। ও অফিস থেকে আসতেছে না তো এখনো? কি জানি, ফোন তো দিলাম, আসুন। মা, ভাবি, তোমরা প্ল্যান অনুযায়ী তো ঘরের ভিতরে থাকার কথা, তোমরা বাইরে কেন? আমরা ভয়ে ভিতরে যাইতেছি না। ভয়? কিসের ভয়? তোমারে যে কিভাবে বলি? কি করে বলবা মানে? কি হয়েছে বলো। ভয় পাইতেছি, ঘরে গেলে যদি তোর স্বামী আমাদেরকে মেরে ফেলে। মা, তুমি এসব কি বলছো? মা তো ঠিকই বলছে, তোমার হাজবেন্ড মেয়ে নিয়ে ঘরে নষ্টি ফষ্টি করতেছিল, আমি আর মা সেটা দেখে ফেলছি। আমাদের দুইজনকে প্রাণ নাশের হুমকি দিয়ে ঘর থেকে বের করে দিছে, এখন ভয় আর যাইতেও পারতেছি না। হরে মা, সেই জন্য আমরা বাইরে দাঁড়ায় আসছি। আমার বাড়িতে আমার ফ্যামিলির মানুষ মরে যাওয়ার ভয়তে বাইরে দাঁড়িয়ে থাকবে, আরও ঘরের ভিতরে মেয়ে নিয়ে নষ্টি ফষ্টি করবে? কি দিন আসলো, আমাদের নিজেদের বাড়ি, অথচ আমরা নিজেরাই নিরাপদ না এই বেকারটার জন্য। ওকে আজকে আমি বাড়ি থেকে বের করেই ছাড়বো।
সারা জীবন মেয়ের টাকায় পায়ের উপরে পা দিয়া বৈশাখ খাওয়ার ব্যবস্থা করে ফেলছি বৌমা। বুড়ির শখ কত, কামাই সারা জীবন বৈশা বৈশা খাবে। আগে তোর মেয়ের এই বজ্জাত জামাইটারে বাইর করি, তারপর তোর তেল মজাইতেছি। তার এরকম ভাবি হয়ে গেছে। আউচ! কি হয়েছে? আরে কি যেন গেল চোখে, দেখেন না একটু ভাই। কি রোমান্টিক দৃশ্য। তানিয়া, তুমি এই সময় এই জায়গায়? তার বাচ্চা, আমাকে দিয়ে তোর পুষাই না? পাশের বাসার একটা নষ্টা মহিলাকে এনে ফষ্টি নষ্টি করছিস। তানিয়া কি বলছো এসব? তোর ওই মুখে তানিয়া নাম বলবি না। এই এই নে, আমাদের স্বামী স্ত্রীর কথা কি শুনতে হবে? বেড়া যাও। তোকে আমি খুব ভালো মনে করেছিলাম, আর তুই এই প্রতিদান দিলি। আরে দূর, আমার কথা তোকে শুনবা? কি করছি আমি? বুঝা না বুঝে তুমি আমার সন্দেহ করতেছো? আমার কথাকে শোনো। এই তুই আমার উপর রাগ করছিস? আমার উপর? আমার খেয়ে আমার পরে আমার রুমের মধ্যে একটা নষ্ট মহিলাকে এনে নষ্ট নষ্ট করছিস, আবার আমার উপর রাগ করছিস? দেখো, শান্ত হও, আমি তোমার বুঝায় বলতেছি। তুমি যা দেখছো তা ভুল। আমার কথাটা একবার শোনো। কি শুনবো? কোনো এক্সকিউজ হবে না, তুই আমার বাসা থেকে বের হবি। সত্য মিথ্যা না ভেবে, না বুঝে উল্টাপাল্টা সিদ্ধান্ত নিও না। আমি নিজের চোখে যেটা দেখেছি সেটাকে কিভাবে অস্বীকার করব? তুমি পাগলামি করো না, ভুল ডিসিশন নিও না। তুমি আমার কথাটা শোনো। কোনো ভুল ডিসিশন না, বেরোবি। চল। আরে শোনো আমার কথা। কি করে এতক্ষণ হারামদাদের ধইরা আনে না কেন ঘাট ধইরা? আপনার মেয়ের তো মাথায় সমস্যা আছে, দেখেন যে আবার আলগা পিড়ি শুনে ভুলে গেছে কিনা। আমার কথাটা শোনো। কোনো কথা শুনবো না। আজকের পর থেকে যেন আমার চোখের সামনে তোকে আমি না দেখি। আর ডিভোর্স লেটার এটা আমি তোকে পাঠিয়ে দেব। তানিয়া, তানিয়া বিশ্বাস করো, ভাবির সাথে আমার কোনো সম্পর্ক নাই। তুমি ভুল বুঝতেছো। চুপ কর হারামজাদা। তানিয়া, তুই হারামির কথা বিশ্বাস করিস না। 10 দিন মধু খেলে একদিন তো ধরা পড়তেই হয়, আর আজকে তোমার সেই দিন। তানিয়া বোন আমার, ওর মিষ্টি কথায় আর মন গলায় না, ওকে একদম বিশ্বাস করবা না। ও, আমি এখন বুঝতে পারতেছি কোথাকার পানি কোথায় গিয়ে গড়াইতেছে। তানিয়া, এদের কারো কথা বিশ্বাস করো না। সবার প্ল্যান তোমার টাকা হাতে নেওয়ার জন্য। তুই চুপ থাক। ছি, তোকে আমি সহ্য করতে পারছি না, তুই বাসা থেকে বের হয়ে যা। ঠিক আছে, আমি চলে যেতেছি। তুমি আমার বিশ্বাস করলা না তো? তোমার কথা অনেক বড় আঘাত পাইছি আমি। তো একটা কথা মনে রেখো, সত্যটা যেদিন সামনে আসবো, তোমার এটার জন্য এত খারাপ লাগবো। একটা পশু জবাই করলে যেমন ছটফট করে, তুমি অত ছটফট করবা কয়েকদিন। এই ছোট লোকের বাচ্চা, বক্তৃতা না দিয়ে বের হয় এখান থেকে। যাইতেছি আমি। তবে আপনার একটা কথা কই, প্রতিটা মা চায় তার মেয়ে সুখে থাকুক, শান্তিতে থাকুক। কিন্তু আপনি কেমন মা? সামান্য কিছু টাকার জন্য মায়ের ডিভোর্স করায় দিলেন। একদিন আপনিও বুঝবেন। তুই এক্ষুনি আমার বাসা থেকে চলে যা, তোকে সহ্য হচ্ছে না আমার। প্লিজ বের হ। যা। ঠিক আছে, আমি চলে যেতেছি। আজকের দিনের জন্য পস্তাইবা। সত্যটা সামনে আই না, সবকিছু খোলাসা করা উচিত ছিল। শোনো না আমার কথা, আজকের দিনের জন্য পস্তাইবা, মনে রেখো। মা, তুই কোনো চিন্তা করিস না, কোনো চিন্তা করিস না। খুব ভালো সিদ্ধান্ত নিয়েছিস, সব ঠিক হয়ে যাবে মা, চিন্তা করে না। যাও, চলো ঘরে চলো মা, আসো আয়। মা, এইবার তো তোমার শান্তি। এখন একটা কাজ করি, তোমার বৌমারে নিয়ে একটু কক্সবাজার থেকে ঘুরে আসি। আমিও যাব, নিবি না আমাকে? কি ব্যাপার তানিয়া, তোর কি হয়েছে? তুই কি অসুস্থ? হ্যাঁ, আমি ভীষণ অসুস্থ। বলিস কি মা? ডাক্তার দেখাস নাই তুই? মা, আমি শারীরিক অসুস্থ না, আমি মানসিক অসুস্থ। এই মাসের সমস্ত খরচের টাকা এখানে আছে, তোমরা তোমাদের প্রয়োজন মতো খরচ করো।
কতদিন পরে টাকার গন্ধ পেলাম, আর এই টাকার গন্ধ পাওয়ার জন্য আমাদের কত কিছু না করতে হলো। ওহ, আজ আমার খুব আনন্দ হইতেছে। এই তোরা থাক, আমি গেলাম। এটা কি হলো? তুমি বাড়ির বড় ছেলে, আর তোমার সামনে দিয়ে তোমার মা টাকাগুলো হাতে নিয়ে ঢ্যাং ঢ্যাং করে চলে গেল, তুমি কিছুই বললে না? দেখো, আজকে অনেক দিন পর আমার মায়ের চোখে মুখে এত আনন্দ দেখলাম, আমি কি করে বলি? আহারে, আমি কি করে ভুলি, একেবারে মা ভক্ত ছেলে হয়ে গেছে। এইভাবে চলে জীবনেও কোনো কিছু হবে না। আমি এত কিছু কেন পরিকল্পনা করলাম যাতে টাকাগুলো আমাদের হাতে থাকে? শোনো, আমি এত সাত পাঁচ বুঝি না, টাকাগুলো সব আমার চাই, চাই মানে চাই। মা মামা একটু নাও, আর একটু নেও না। না আচ্ছা, আমি নিয়েছি মা, নেব খালি। তানিয়া আসছিস, আয় বস, খেতে বস। মা, আমাকে রেখেই তোমরা খেতে বসেছো? আজকে ডাকলা না? না, দেখলাম তুই মন খারাপ করে বসে আছিস, ভাবলাম মন ভালো হলে একাই খেয়ে নিবি, এই আর কি। তাই তো, মন খারাপ থাকলে তো খেতেও ভালো লাগে না, তাই না মা? এখন বস, বসে পড়। কিন্তু খাওয়ার আগে আমার একটা দরকারি কথা আছে। দরকারি কথা? বল, কি দরকারি কথা? মা, আমার একা একা ভালো লাগে না, শুধু রাকিবের কথা মনে পড়ে। তাই আমি সিদ্ধান্ত নিয়েছি আমি বিয়ে করব। তানিয়া, তুমি এসব কি বলছো বোন? আমি ঠিকই বলেছি। তানিয়া মারি, তোর এখন মন ভালো না, একজনের সুখে এখনো কাটায় উঠতে পারস নাই, এখন আবার মায়া জড়াবে। মা, তুমি কি চাও সারা জীবন আমি একা থাকবো? না রে মা, আমি বলি কি, তোর মন ভালো হোক, হাসি খুশি জীবনে ফিরিয়া, তারপর আবার দেখে শুনে ভালো একটা ছেলে দেখে তোকে বিয়ে দিব। মা তো ঠিক কথাই বলেছে, তোর মন খারাপ থাকলে চল না কোথা থেকে বেরিয়ে আসি, আমরা তো আছি তোর সঙ্গ দেওয়ার জন্য। শোন, এই সময় এই ডিসিশনটা নিস না। বাহ, তোমাদের সবার দেখছি আমার টাকা নিয়ে খুব মাথা ব্যথা, কিন্তু আমি কিভাবে ভালো থাকবো এটা নিয়ে একটুও তোমাদের মাথা ব্যথা নেই। তুমি এসব কি বলছো বোন? মা, তুই এমন কথা বলতে পারলি? চুপ থাকো, তোমরা যদি আমাকে বিয়ে না দাও আমি বদলে অনেক দূরে চলে যাব। তানিয়া মারে, তুই চলে গেলে আমাদের কি হবে? মা, আমি যেটা বলেছি এটা যেন মাথায় থাকে। মা, তানিয়া কি বলে গেল? এটা কোনো কথা? ও এখন যদি বিয়ে করে তাহলে আমাদের যে এত কষ্ট করে প্ল্যান করে সব কিছু আয়ত্তে আনলাম, সবই তো ভেস্তে গেল। না, কোনোভাবেই ওর এই ডিসিশনের সাথে সায় দেওয়া যাবে না, ওকে বিয়ে দেওয়া যাবে না। কি বলছো বৌমা? যেভাবে বলে গেল, যদি বিয়ের ব্যবস্থা না করি তাহলে তো আমাকে মেয়ে হারাতে হবে। মা, তুমি এসব কি বলছো? ওকে যদি বিয়ে দিয়ে দাও, তোর জামাই নিয়ে তো চলে যাবে, তখন তুমি মেয়ে হারাবে না? ঘটক সাহেব, কথাবার্তা আগান। স্কুল ছুটি হলে আমার ছেলে আবার বাসায় নিয়ে যেতে হবে। আরে কি বলে ওনারা? মা, এসব কি বলছে? ঘটক সাহেব, স্কুল ছুটি হওয়া মানে কি? পাত্রের একটা ছেলে আছে, বয়স মাত্র 8 বছর। মা, এসব কি বলছে? তার মানে পাত্র বিবাহিত? আবার একটা ছেলেও আছে? ঘটক সাহেব, আপনার কি কোনো আক্কেল জ্ঞান নাই? আমার মাইয়ার জন্য একটা বয়স্ক বিবাহিত আবার ছেলে আছে, এমন পাত্র নিয়ে আসছেন? আপনি কি বলতেছেন? আপনার মেয়েও তো ডিভোর্সি। ঠিকই তো, একটা তালাকি মেয়েকে কে বিয়ে করতে চায়? একটা ছেলে যদি 10টাও বিয়ে করে তাও ওই ছেলের কিছু হয় না, আর একটা মেয়ে যদি তালাকি হয় ওই মেয়েটার কেউ বিয়ে করতে চায় না। অনেক বলছেন, এবার আসতে পারেন, আমি এই বিয়েতে রাজি না। মেয়ে মানুষ এত রাগ করতে নাই, মেয়ে মানুষ রাগে হলে বেশি দিন বাঁচে না। আমার আগেকার বউটা মারা গেল বেশি রাগের কারণে। আপনার সাহস হয় কিভাবে? চলে যেতে বলার পরেও আপনি কথা বলছেন? ঘটক সাহেব, জিনিসপাতি কিছুই লাগবো না, তুমি ব্যবসার জন্য কিছু টাকা পয়সা দিলেই চলবে। এইবার যদি বাসা থেকে না বের হন জুতা খুলে মারবো। ঘটক,
আপনার কাছ থেকে এইটা আশা করি না। আমিও কোনোদিন আশা করি নাই আপনি এইরকম একটা অপায়া মেয়ে আমাকে দেখাবেন। প্রয়োজনে তানিয়া সারা জীবন আমাদের কাছে থাকবে, তাও এরকম বুড়ো বয়স্ক লোকের সাথে কোনোদিন বিয়ে দিব না। এই মেয়ে, তোমার কপালে বিয়ে নাই। আমার এই ঘটকালি অভিজ্ঞতা থেকে আমি বলে গেলাম, বিয়ে হইলেও মদ খোর গাঁজা খোর ছাড়া তোমার বিয়ে হবে না। একদম চুপ। আর একটা কথা বলবেন না। আর একটা কথা বললে আপনার জিভ টেনে আমি ছেড়ে ফেলবো। যান, ভাগেন এখান থেকে। আরে যাচ্ছি, এত স্টেশন কেন? একদম কথা বলবেন না। যাচ্ছি, আসেন। মার্শাল্লাহ, তুমি এক মহান কারিগর। মুখটা যে ক্ষমাক্ষমি আর যে স্ট্রাকচার দেখে আমার প্রাণটা শীতল হয়ে গেল। দাঁড়াও, তুই এখান থেকে যা, তোর কোনো কথা শোনার ইচ্ছা আমার নাই। সোজাসুজি বলি, আমার সময় নেই, আমার মজমা আছে। 4 জন বসে আছে, আমি গেলে মজমা শুরু হবে। তুই আমার পথ ছাড়, তোর কোনো কথা শোনার ইচ্ছে আমার নেই। একদম সলিড মায়া, মদের গন্ধে বমি এসে গেছে। আরে প্রথম এরকম একটু হয়, পরে সহ্য হয়ে যাবে। তুই কি যাবি আমার সামনে থেকে, নাকি জুতা খুলবো? পায়ের জুতা পায়ে থাক, জুতা খোলার দরকার নাই। তবে আমার আসল কথা বলি, আমার দুটো বউ আছে। একটা গোমায় চকিতে, আর একটা গোমায় মাটিতে। তোমার আমার ভীষণ ভালো লাগছে, আমি বিয়ে করব। তোমার ভয়ের কোনো কারণ নেই। তবে আমার লাগে চকিতে বুকের ভিতরে পার্মানেন্ট রাখবো। একটা মাতাল কোথাকার, একটা মাতাল হয়ে 2টা বিয়ে করছিস, আবার আমাকে বিয়ে করার প্রস্তাব দিস? আমি তো তাও বিয়ের প্রস্তাব দিছি, অনেকেও তো তাও দেয়নি, কারণ তুই একটা ডিভোর্সি মেয়ে। শোন, তুই রাজি হয়ে যা। শোনো, আমি কিন্তু অপেক্ষায় থাকবো, ঠিক আছে? তুমি আমাকে জানাও। আর এই চর মারার ব্যাপারটা আমিও তোমাকে একবার দেখে নেব, ঠিক আছে? কিরে মা, আজ এত তাড়াতাড়ি আসলি? হ্যাঁ মা, তাড়াতাড়ি আসছি। দে, বেতনের টাকাটা দে। হ্যাঁ, তোর ভাইকে দিবে না তো, আমাকে দে দে। এটা কি? এটা চাকরির রিজাইন লেটার। কি চাকরির রিজাইন লেটার মানে? কি বলছিস এসব? আমি চাকরিটা ছেড়ে দিয়েছি। চাকরিটা ছেড়ে দিয়েছিস মানে? তানিয়া, তুমি যা বলছো ভেবে বলছো তো? হ্যাঁ, আমি যা বলছি ঠিক বলছি। এটা আমি কি শুনতেছি? কেন তুই চাকরি ছেড়ে দিলি? কেন আমাদের এত বড় ক্ষতি করলি? ক্ষতি? আমি করেছি তোমাদের ক্ষতি? হাসালে মা। এই, তোর নাটক বন্ধ কর, আগে দে বেতনের টাকাটা হাতে দে। তোদের এই বেতনের চক্রান্তে পড়ে আমার ডিভোর্সটা হলো, তাও 10 বছর। এই 10 বছর প্রতি মাসে যেদিন আমার স্যালারি ঢোকে, টাকা নেওয়ার জন্য বাসায় ঢুকতে না ঢুকতে তোমরা টাকাটা এসে নিয়ে যাও। আমার টাকা নেওয়ার জন্য তোমরা যতটা আগ্রহ দেখাও, আমার বিয়ের জন্য তোমরা বিন্দুমাত্র আগ্রহ দেখাওনি। তোর জন্য তো আমরা কত ছেলেই দেখছি এই 10 বছর ধরে, কেউ তো রাজি হয় না। ডিভোর্সে মেরে কেউ বিয়ে করতে চায় না। আর যদি চায়ও তাহলে বয়স্ক ও অনেকগুলো বাচ্চা আছে, তাও রাজি হয় না, আবার যৌতুক চায়। আমি কি করব বল? আমাদের দোষ দিয়ে লাভটা কি তোর বল? আমরা তো কম চেষ্টা করতেছি না তোর বিয়ে দেওয়ার জন্য। না মা, তোমাদের কোনো দোষ না,
দোষ সব আমার পুরা কপালের। তুই তো নিজেও পারতি একটা ভালো ছেলে দেখে বিয়ে করতে, সেটা করলি না কেন? আমিও তো চেষ্টা করেছি, কিন্তু ডিপোসি মেয়েদের কেউ ভালো চোখে দেখে না। শত শত ছেলের লাইন ধরেছে, কিন্তু কেউই আমাকে বিয়ে করতে চায়নি। সবাই লালসার চোখে দেখে। আর তোমরা, আমার পরিবার, আমাকে টাকার মেশিন ভেবেছ। দিন রাত পরিশ্রম করে নিজের সকাল রাত কিচ্ছু পূরণ করিনি, সব তোমাদের দিয়েছি। মারে, তোর ভাগ্যে আল্লাহ বিয়া লেখে নাই, তাই তোর বিয়ে হয় নাই। আর আমরা তোর বিয়ের জন্য যথেষ্ট চেষ্টা করছি, আমাদের এভাবে দোষ দিস না মা। না মা, আমি কাউকে দোষ দিতে চাই না, দোষ তো আমার কপালের। এই, তোমরা একে অপরের দোষ দেওয়াটা বাদ দাও তো। আচ্ছা, তুই চাকরিটা ছাড়লি কেন? এখন যে তুই চাকরিটা ছাড়লি, আমরা খাবো কি? আমাদের সংসার কিভাবে চলবে? পুরুষ হয়ে হিজলাদের মতো কথা বলবি না। একটা সংসারের হাল ছেলেরা ধরে, মেয়েরা না। আমি এত বছর কষ্ট করে কাজ করে তোদের কুত্তা পালার মতো পেলেছি। এই, তুই তোর লেকচার বন্ধ করতো। ইয়া তানিয়া, মা পাগলামি করিস না, তুই আবার চাকরিতে জয়েন কর মা। এই, তুই যদি চাকরিটা ছেড়ে দিস আর জয়েন না করিস, তোর তো এই বাড়ি থেকে বের করে দেবো। বাহ, গুড টাইমিং। এতদিনে তুমি খুব সুন্দর একটা ডিসিশন নিয়েছো। তোর ভাই ঠিক কথাই বলছে, তুই চাকরিতে জয়েন না করলে তোকে বাড়ি থেকে বের করে দেওয়া হবে। হায় রে দুনিয়া, বছরের পর বছর তোদের বসিয়ে আমি খাওয়াইছি, আর আজকে তোরা আমার বাসা থেকে বের করে দিবি? আমার যদি ভিক্ষা করেও খেতে হয়, তবু আমি চাকরি করে তোদের আর কাউকে খাওয়াইতে পারবো না। তাহলে তো তোরা আর এই বাড়িতে থাকা হবে না। দাঁড়িয়ে দেখছো কি? বের করো একে বাড়ি থেকে, বের করো। হ্যাঁ, যা বের হ। চাকরি যখন তুই করবি না, তোর আর এই বাড়িতে দরকার নেই। বের হ, আমার বাড়িতে এখনই বের হ, বের হ। কি রে, নিজে নিজে বের হবি নাকি লাথি মেরে বের করে দিতে হবে? ছি, তোমাদের মতো মন মানসিকতার মানুষের সাথে আমি আর এক মুহূর্ত থাকবো না। ভালো থেকো তোমরা। যা। চাকরি করবে না। এই, ওকে যে বাড়ি থেকে বের করে দিলি, ও যদি চাকরিতে জয়েন করে আবার ফিরে আসে? আসলে তো ভালো, আর যদি না আসে তাহলে তো আপনাকে এই বাড়ি থেকে বের করে দেবো। আম্মা, কি বললা তুমি বৌমা? আমাকে বাড়ি থেকে বের করে দেবা? ঠিক শুনেছ আম্মা, ওর কথা একদম ঠিক শুনেছ। ও যদি জয়েন করে এই বাড়িতে ফিরে না আসে, তাহলে কিন্তু তোমাকে এই বাড়ি থেকে বের করে দেবো। কি বললে তুই? তুই আমার ছেলে হইয়া আমার এই বাড়ি থেকে বের করে দিতে চাস? হ্যাঁ, শোনো মা, তোমার মতো এমন মাকে আমি ঘৃণা করি, যে কিনা টাকার জন্য মেয়েকে ডিভোর্স করায়, মেয়ের জীবনটাকে জাহান্নামে পাঠায়। আমি তোমাকে প্রচন্ডভাবে ঘৃণা করি। চলো। আম্মা, দুই হাত তুলে আল্লাহর কাছে দোয়া করেন যেন আপনার মেয়ে চাকরিতে জয়েন করে আবার এই বাড়িতে ফেরত আসে। আর যদি তা না আসে, তাহলে আপনার অবস্থা আপনার মেয়ের মতোই হবে। শুধু আপনার মেয়েকে তো বেশি জোরাজুরি করতে হয়নি, আপনাকে হয়তো বা লাথি উষ্টা দিয়ে বের করে দেওয়া লাগতে পারে। দোয়া করতে থাকেন। তানিয়া,
তানিয়া, আমি। কান লাগেনি? তুই এত বছর পর আমার সামনে কেন? শুধুমাত্র তোর জন্য আজকে আমার জীবনটা শেষ। তোর এই শরীরের লোভ দেখে আমার স্বামীকে তুই কেড়ে নিছিস, তারপর একে একে আমার জীবনের সব তুই কেড়ে নিছিস, এমনকি আমার চাকরি, আমার আপনজন, আমার পরিবার, সবার থেকে তুই আমাকে আলাদা করেছিস। এত বছর পর তুই কেন আমার সামনে এসেছিস? আমারে মাফ করে দাও বোন। আজ আমারও সব কিছু শেষ। ওই দিনের পরে তোমার ভাই বিদেশ থেকে আমার ডিভোর্স দিয়ে দিয়েছে। আমারও কোনো কুল কিনারা নাই, তাই মরার আগে এই প্রায়শ্চিত্ত করতে আসলাম তোমার কাছে। না, তুই আমার জীবন শেষ করেছিস, আমি কোনো দিনও তোকে ক্ষমা করব না, কোনো দিনও না। আমি জানি আমার জন্য তোমার জীবনটা নষ্ট হয়ে গেছে, আমার কোনো ক্ষমা হবে না। যদি জানিস তাহলে আমার সামনে কেন এসেছিস তোর এই মুখটা নিয়ে? শুধু একটা কথা বলার জন্য। ওই দিন রাকিবের কোনো দোষ ছিল না, সে নির্দোষ ছিল। মানে কি বলতে চাস তুই? হ্যাঁ, তোমার ভাইয়ের সাথে আমার পরকীয়ার সম্পর্ক ছিল। আমার ভাইয়ের সাথে তোর পরকীয়ার সম্পর্ক? হ্যাঁ, তোমার ভাইয়ের সাথে। ওই দিন তোমার ভাইয়ের কথায় আমি তোমার বাসায় গেছিলাম, ওই প্ল্যানে তোমার মা ভাবিও ছিল। ছি, আমার পরিবারের মানুষ এতটা জঘন্য হতে পারে? আমি ভাবছিলাম তেমন কিছুই হবে না, কিন্তু আজ দেখো আমার সব শেষ। তাই মরার আগে যদি আমি তোমার সত্যি কথাটা না বইলা যাই, আমি কোনোদিনও শান্তি পাবো না, মরার পরেও শান্তি পাবো না। বোন, আমাকে মাফ করে দাও, আমারে তুমি মাফ করে দাও বোন, মাফ করে দাও। রাকিব ঠিকই বলেছিল, একদিন তুমি সব হারাবে। আজ আমি নিঃস্ব রাকিব, তুমি আমাকে মাফ করে দিও। আমি অনেক বড় অন্যায় করেছি তোমার সাথে। বাবু, তুমি এখানে একা দাঁড়িয়ে কি করছো? স্কুল তো বন্ধ, অনেকক্ষণ হয়ে গিয়েছে। আমার আব্বু আমাকে নিতে আসবে। কি নাম তোমার? আমার নাম রুমানা আক্তার। বাহ, খুব সুন্দর নাম। মামনি, সরি একটু দেরি হয়ে গেল। না, তুমি তো দেরি করো নাই, আমি তো এতক্ষণ এই আন্টিটার সাথে কথা বলছিলাম। কি ব্যাপার ম্যাডাম, কেমন আছেন? আমি ভালো আছি। এটা কি তোমার মেয়ে? এটা আমার মেয়ে। আমার একটা মেয়ে হয়েছে, ছোট, মায়ের কোলে। 2 মেয়ে, বউ, সংসার নিয়ে বেশ ভালোই আছে। বাবা, তুমি কি আন্টিকে চিনো? বাবা, তার মধ্যে যে অহংকার, হিংসা, টাকার আভিজাত্য, শুধু আমি না, তাদের মতো মানুষদেরকে সবাই চিনে। আচ্ছা একটা কথা বলেন তো, সুন্দর চেহারা, টাকা পয়সা থাকলে এরকম নারীদের পিছনে নাকি হাজার ছেলে মানুষ ঘোরে, কিন্তু কই? আপনার পিছনে তো একজনকেও দেখছি না। বাহ, আজকে এত চুপচাপ দেখে ভালো লাগতেছে। তোমার সুখের সংসার দেখে না আমার মনটা ভরে গেছে। কিন্তু আমার মনটা ভরে নাই, জানেন? আপনাকে হুট করে একা দেখবো ভাবি নাই। আপনার সাথে যদি আপনার স্বামী থাকতো তাহলে আমার মনটা একদম ভরে যেত। কই বেচারা কোথায়? আমার আর বিয়ে হয়নি। জানতাম, হবেও না। আজকে কোথায় গেল আপনার সেই টাকার সৌন্দর্যের অহংকার? জানেন, আমাদের যদি সব কিছু ঠিকঠাক থাকতো
আজকে এরকম একটা বাচ্চা আমাদের সংসারেও থাকতো। তুমি আমাকে ক্ষমা করে দিও, আমি তোমার সাথে অনেক বড় অন্যায় করে ফেলেছি। ক্ষমা না, পুরো ব্যাপারটা আপনার মনের কাছে দিয়ে দিলাম। আপনার বিবেককে প্রশ্ন করেন আপনি ক্ষমা পাওয়ার যোগ্য কিনা। মামনি চলো। আপু, এই আন্টিটা তোমার কি হয়? কেউ না, আসো।